শহরের কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত বাতাস, যানজটপূর্ণ রাস্তার কোলাহল ও দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে একটু খোলা আকাশ ও নির্মল বাতাসের সন্ধানে নিরিবিলিতে সময় কাটানোর জন্য মনটা কেমন যেন সমুদ্রের দিকে টানছিল। কিন্তু হাতের কাছে দীঘা কিংবা মন্দারমণি দুই কোলাহলে ভরপুর ও তাছাড়া খরচ ও সময় সাপেক্ষ। ঠিক তখনই মনে পড়ে গেল কলকাতা থেকে মাত্র 125 কিলোমিটার দূরে রয়েছে নিরিবিলি ও শান্ত ম্যানগ্রোভ অরণ্য ও সুন্দরী গাছের প্রাকৃতিক শোভায় বিস্তৃত এই বকখালি সমুদ্র সৈকতের কথা। তাই সপ্তাহের শেষে হাতে যখন দুদিনের শনি রবিবারের ছুটি পেলাম, চট করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বকখালিতে মানসিক শান্তি খোঁজার উদ্দেশ্যে। এবার জেনে নেওয়া যাক বকখালি কি করে পৌঁছাবেন। খুব সহজে বকখালি পৌঁছানোর জন্য সড়ক ও রেলপথ দুয়েরই ব্যবস্থা রয়েছে। সড়ক পথে আসতে হলে ধর্মতলা থেকে বকখালিগামী সরকারি এসি ও নন এসি প্রচুর বাস রয়েছে। এছাড়া আপনারা যারা রেলপথে আসতে চাইবেন তাদের প্রথমে শিয়ালদা থেকে নামখানাগামী নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে এসে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে টোটো বা লোকাল বাসে করে ডিরেক্টলি বকখালি পৌঁছানো যায়। এবারে জার্নি 9 ট্রেনে 9 বাসে। ঘড়িতে সময় তখন 6টা 41। বর্ধমান থেকে হাওড়াগামী বর্ধমান হাওড়া লোকাল ধরে আমি এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। ঘড়িতে সময় এখন ঠিক 8টা 47। আমি এসে পৌঁছেছি হাওড়া স্টেশনের বাইরে যে বাস স্ট্যান্ড আছে সেখানে। এবারে জার্নি 9 ট্রেনে 9 বাসে। তবে এইখান থেকে আমাকে বাসে করে যেতে হবে ধর্মতলা, তারপর সেখান থেকে বাইকারে আমাদের জার্নি স্টার্ট হবে। এরপর হাওড়া স্টেশনের বাইরে থেকে ধর্মতলাগামী একটি বাসে চড়ে হাওড়া ব্রিজ দেখতে দেখতে রওনা হলাম ধর্মতলার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন ঠিক 9টা 14। আমি পৌঁছে গেছি এখন কলকাতার প্রাণকেন্দ্র অর্থাৎ ধর্মতলা। আমার পাশেই রয়েছে গ্র্যান্ড হোটেল। যেমনটা আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকের জার্নি কোনো ট্রেন বাসে নয়, জাস্ট এইটুকুনি ধর্মতলা অবধি ট্রেন বাসে, তারপর একটা পুরোটাই বাইক কারে করব। এবারের জার্নিতেও আমার সঙ্গী হচ্ছে রিতম দা। ওই যে স্যার অলরেডি দাঁড়িয়ে রয়েছে। এই যে আবার একসাথে কমাস পর মাস 3 পর লাস্ট নভেম্বরে আমাদের জার্নি হয়েছিল। আবার এখন এটা ফেব্রুয়ারি, আবার নতুন জার্নি হবে, নতুন রকম অনেক মজা হবে। আর এবারের মজা আরো ভালো, কারণ এবার নিজের গাড়িতে যাচ্ছি। রোড ট্রিপ কিন্তু আমাদের শুভদীপের সাথে বোধহয় প্রথম বাই রোড আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। একদম দারুণ মজা হবে। চলুন রওনা দেওয়া যাক। চলুন তবে আজকের জার্নি স্টার্ট করা যাক। সেদিন ধর্মতলা পৌঁছাতে যেহেতু প্রায় 9:15 বেজে গিয়েছিল, তাই আমরা ঠিক করলাম যে আজ আমাদের ব্রেকফাস্ট আমরা ধর্মতলাতেই সেরে নেব। ধর্মতলাতে যখন রয়েছি আমরা ভাবনা চিন্তা করলাম যে আজকে সকালের টিফিনটা সেরে নেওয়া যাক। এখানে প্রচুর এখানে মিষ্টির দোকান, কচুরির দোকান রয়েছে। জানি না এরকম খাবার আর কোথায় পাবো। আমরা ঠিক রয়েছি এই যে কলকাতা মিউনিসিপ্যালিটি, তার পাশে এই দেখুন সামনে KFC আছে। আমাদের এখনও প্রায় ঘন্টা 4 তো জার্নি হবেই। সকালের ব্রেকফাস্টটা এইখানে কোনো একটা দোকানে সেরে তারপরে আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যে। চলে এসছে আমাদের আজকের ব্রেকফাস্ট। 4টে পুরি, এইখানে রয়েছে সবজি, আর এখানে চাটনি টাইপের কিছু দেওয়া রয়েছে, আর একটা করে রসগোল্লা। এই আমাদের প্লেট হচ্ছে পুরির 50 টাকা করে, রসগোল্লাটা আলাদা, মেবি 10 টাকা করে দাম। আর খাবারের টেস্ট কেমন গো? খুব ভালো। আমি তাই শুভদীপকে বলছি এই জলখাবারটা শেষ আমরা এরকম একসাথে খেয়েছি গ্যাংটকে। হ্যাঁ, ওখানে স্বাদ আরো ভালো ছিল সত্যি বলতে। গ্যাংটকের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের। আমরা এই যে এই দোকানটায় ব্রেকফাস্ট করলাম, হঠাৎ করেই দেখছি এই মোহন ভান্ডারে অমিতাভ বচ্চনের ছবি, অর্থাৎ উনি এসছিলেন এখানে, ব্রেকফাস্ট করেছেন। এখানে পেপার কাটিংও কিছু দেওয়া রয়েছে। কবে এসছিলেন উনি? 2014-তে এখানে এসে ব্রেকফাস্ট করেছিলেন। আচ্ছা, সিনেমা শুটিং এর সময় পিকু সিনেমাটা। আচ্ছা। আর এই মোহন ভান্ডারের পাশে আরেকটি দোকান আছে যেখানে দেখুন বিভিন্ন বড় বড় সেলিব্রিটির ছবি দেওয়া রয়েছে।
এই হচ্ছে ধর্মতলা। এই ধর্মতলারই কিন্তু আনাচে কানাচে লুকিয়ে থাকে বিভিন্ন ইতিহাস। আমরা কিন্তু অজান্তে এই দোকানগুলোতে ঢুকেছিলাম, আর এই সকালে ব্রেকফাস্ট করতে করতেই দেখুন কত সুন্দর জিনিসে দেখা পেলাম, মানে কত কিছু জানতে পারলাম যে অজান্তেই ঢোকা কোনো এক দোকানে সেলিব্রিটিরাও ব্রেকফাস্ট করেছে, আজকে সেখানেই ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের। আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলা থেকে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট। আর এখান থেকে বকখালি যে ডিস্টেন্সটা সেটা দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল 119 কিলোমিটারের কাছাকাছি, আর সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। হোপফুলি আজকে কলকাতার মধ্যে যানজটটা অতটা পরিমাণে নেই, বেশ কম আছে, আমরা স্মুথলি যাচ্ছি। শহর কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ময়দানকে সাক্ষী রেখে দি ন্যাশনাল লাইব্রেরিকে বাদিকে ফেলে আমরা এগিয়ে চললাম বকখালির উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যেই আমরা এসে পড়লাম ডায়মন্ড হারবার রোডে। এই রোড ধরেই টানা কয়েক ঘন্টা আমাদের চলতে হবে আমাদের গন্তব্যের দিকে। আমাদের কলকাতা টু বকখালি এই রোড ট্রিপটিকে দুটি ভাগে ভাগ করা যায়। সত্যি বলতে ধর্মতলা পার হয়ে যাওয়ার পর তারাতলা থেকে আমতলা পর্যন্ত রোডের ট্রাফিক কন্ডিশন খুবই খারাপ। তাছাড়া রাস্তাও ভীষণ সরু, যেমনটি দেখতে পাচ্ছেন গাড়িগুলি একটি অপরটির গা ঘেঁষে চলছে, প্রায় একবার সিগন্যাল পড়ছে, একবার আবার ট্রাফিকে থামাচ্ছে। এরকম ভাবেই কিন্তু বেশ খানিকটা সময় নষ্ট হয়ে যায়। যারা এই ট্রাফিক বা ন্যারো রোডটিকে অ্যাভয়েড করতে চাইছেন তাদের জন্য আমার মতে বেস্ট অপশন হবে বারুইপুর হয়ে আমতলা রোডে ওঠা। আর বেশ কিছুক্ষণ পরে আমরা রাস্তার সেই অংশে এসে পৌঁছালাম যেখান থেকে নামখানা ও কাকদ্বীপের রাস্তা ভাগ হয়ে যায়। এই রাস্তায় ঢোকার পর আমরা ও আমাদের গাড়ি যেন প্রাণ ফিরে পেল। উস্তির কাছ থেকে সেই যে ভালো রাস্তা শুরু হলো, তারপর থেকে একদম বকখালি পর্যন্ত বেশ ভালো রাস্তা পেয়েছি আমরা। ঘড়িতে সময় এখন ঠিক 1:34। আমরা এখন রয়েছি নেত্রাহাটে। এইখানে রেল গেটটা ক্রস করেই আমরা জাস্ট একটু দাঁড়িয়েছি। রিতমদা একটা মিষ্টির দোকান থেকে জাস্ট একটু মিষ্টি খেয়ে নিচ্ছে, একটুখানি স্টপ দিয়ে তারপরে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। প্রায় ঘন্টা 2 রাস্তা আমরা অলরেডি কভার করে ফেলেছি, এখনও প্রায় 1 ঘন্টা 47 মিনিটের রাস্তা এখনও বাকি, মানে 78 কিলোমিটার দেখাচ্ছে গুগল এখন আমাদের যেতে হবে, মানে অর্ধেকও আসেনি এখনও বলা চলে। আর কেননা এই রাস্তাটা এত পরিমাণে কনজাস্টেড আর এত পরিমাণে ভিড় থাকে এই রাস্তায়, যানজটের পরিমাণটা এত বেশি, এত ন্যারো রোড, তো সেই ক্ষেত্রে গাড়ির অ্যাভারেজ স্পিড আমাদের রয়েছে মিনিমাম ওই 40-এর কাছাকাছি, তার বেশি গাড়ি এখন উঠতে পারেনি। নেত্রা থেকে গাড়ি ছাড়বার পর আমাদের ড্রাইভার দাদাকে বাদিকে বসিয়ে রিতমদা খোদ এবার নিজেই ড্রাইভিং সিটে বসে পড়লো। শেষমেশ আমি নিজের দিকেই ড্রাইভিং এর কন্ট্রোলটা নিলাম। দাদা অনেকক্ষণ চালিয়েছেন সকাল থেকে, সেই উনিও 6টা নাগাদ বেরিয়েছেন, তার দরুন ওনাকে একটু আধ ঘন্টা রেস্ট দেওয়া হচ্ছে। আমি চালিয়ে নিচ্ছি, আমি যে আমার গাড়ি চালাবো না তা তো হতে পারে না, একটু আধ ঘন্টা হলেও নিজে চালিয়ে নিলাম আর কি। আর রাস্তা মোটামুটি আমি দেখলাম আমতলা রোড ক্রস করে যাওয়ার পরে বেশ ভালো এবং চওড়াই, এবং গাড়িরও যে খুব চাপ আছে বা লরির চাপ সেটা কিন্তু নয়, মোটামুটি ভালোই চলছি। দেখা যাক, এখনো ম্যাপে দেখাচ্ছে আমাদের পৌঁছতে 1 ঘন্টা 24 মিনিট নেবে, 70 কিলোমিটার বাকি আরও এই রাস্তায়। আমরা 3.5 কিলোমিটার দূরেই কিন্তু প্রথমে কাকদ্বীপকে পাবো। কাকদ্বীপ যারা এই রুটে ট্রেনে এসছেন জানেন, একটা অন্যতম বড় জাংশন স্টেশন। কাকদ্বীপের পরে নামখানা, এবং নামখানা থেকেই কিন্তু যারা ট্রেনে আসছেন সেই যাত্রাটার অরিজিনেশন হয়। তবে আমরা যেহেতু গাড়ি নিয়ে এসছি, আমাদের তো এইবার সেই কষ্টটা হয়নি। তবে আপনারা যারা ট্রেনে আসছেন তারা নিশ্চয়ই এই রুটগুলো বা এই স্টেশনগুলোর সঙ্গে খুবই ফ্যামিলিয়ার। একদম, যারা আপনারা ট্রেনে আসবেন তাদেরকে ওই প্রথমে নামখানাতেই নামতে হবে, তারপরে ওই 30-40 টাকা দিয়ে একটা টোটো করে তারপরে কিন্তু আপনাদের বকখালি যেতে হয়। আমরা এসে পৌঁছালাম কাকদ্বীপ বাজারে, আর এই কাকদ্বীপ বাজার থেকে বকখালির দূরত্ব রইল মাত্র আর 39 কিলোমিটার।
ঘড়িতে সময় এখন ঠিক 2:58। আমরা এখন রয়েছি নামখানার কাছাকাছি। আমার পিছনে সাইনবোর্ড রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এখান থেকে বকখালি আর মাত্র রয়েছে 26 কিলোমিটারের কাছাকাছি, ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার। খুব কাছাকাছি চলে এসেছি। একটা ছোট্ট ব্রেক নেব, ছোট্ট বিরতি নিয়ে তারপরে আবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে। অনেকদিন যাবৎ যারা সড়কপথে বকখালি আসেননি তাদেরকে বলে রাখা ভালো যে এখন কিন্তু এই হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ হয়ে যাওয়ার পরে বকখালি যাওয়া কিন্তু খুব সরল হয়ে গেছে। শুনেছিলাম আগে যারা বাই রোডে বকখালি আসতেন তারা নাকি নামখানার কিছুটা আগে অবধি বাসে করে আসতেন, তারপর ট্রলারে করে নদী পারাপার করতেন। এর ফলে নাকি ভয়ঙ্কর জাম হতো ও প্রচুর সময়ও ব্যয় হতো, কিন্তু সেই সব এখন অতীত। এখন কিন্তু বেশ সহজেই এই হাতানিয়া দোয়ানিয়া নদী পার হয়ে যাওয়া যায়। যেমনটি আপনারা দেখতে পেলেন, আমরা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই এই নদী পারাপার করে ফেললাম। আর এই ব্রিজ পেরোনোর সাথে সাথেই চলে এলো হাতানিয়া দোয়ানিয়া টোল গেট। এই টোল গেটের একটা সুবিধা হলো এখানে কিন্তু ফাস্ট্যাগেরও ব্যবস্থা রয়েছে। আর যাদের গাড়িতে কোনো কারণে ফাস্ট্যাগ নেই সেক্ষেত্রে তারা অনায়াসে ক্যাশে পেমেন্ট করে টোল পেরোতে পারবেন, তবে এক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ কিন্তু লাগবে না। এই টোল গেট পেরোনোর পর বলা চলে আমরা বকখালির প্রায় দোরগোড়ায় পৌঁছে গেলাম। কিছুটা পথ চলার পর আমাদের থেকে যখন বকখালি সমুদ্র সৈকতের দূরত্ব আর মাত্র 2 থেকে 3 কিলোমিটার, তখন থেকেই কিন্তু আমাদের নজরে বিভিন্ন হোটেল ও রিসর্ট পড়তে থাকলো। কিন্তু এইবারের ট্রিপে আমরা কোনো প্রাইভেট প্রপার্টিতে না উঠে আমরা উঠবো WBTDCL এর বালুতট ট্যুরিজম রিসর্টে। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের রিসর্টের একদম কাছাকাছি। আবার বাদিকের এই হলুদ পাঁচিল দেওয়া এই সম্পূর্ণটি হলো বালুতট ট্যুরিজম প্রপার্টির একদম নিজস্ব এরিয়া। আর আমরা এই বড় গেটটি দিয়ে ঢুকে যাব প্রপার্টির একদম ভেতরে। ঘড়িতে সময় ঠিক এখন 3:45। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্টে। এই হচ্ছে এর পার্কিং এরিয়া। আমাদের গাড়ি ঠিক ওখানটায় পার্কিং হয়ে গেল। এখানে সামনে রেস্টুরেন্ট আছে। আর এইখানে আপনারা যারা ড্রাইভার নিয়ে আসছেন, আপনারা যারা বাইকারে যারা আসবেন, যেমন আমরা এসছি, যারা ড্রাইভার এক্সট্রা নিয়ে আসছেন তাদের বলে দিই যে ড্রাইভার থাকার জন্য কিন্তু এখানে এক্সট্রা রুম পাওয়া যায়। চলুন তাহলে এবার রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আপনাদের রুম ট্যুরটি দেওয়া যাক। আমাদের রিসেপশনে যে চেক ইন পর্ব ছিল সেটিকে আমরা শেষ করে এখন যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। তো চলুন এবার আমাদের তাহলে রুম ট্যুরটা আপনাদের দেওয়া যাক। প্রথমেই এইখানে ঢুকে রয়েছে সুন্দর টি টেবিল, তার সঙ্গে দুটো বসার জায়গা, সামনে রয়েছে ডাস্টবিন, আর এখানে রয়েছে একটা ওয়ার্কিং ডেস্ক, সামনে চেয়ার, এখানে আমরা লাগেজ রেখেছি। আর এইখানে সুন্দর রয়েছে একটা স্যামসাংয়ের টিভি, সেট টপ বক্স, সব কিছুই। আর এইখানে রয়েছে বেশ বড় সড়ো একটা ওয়ার্ড্রপস। জানি না ম্যাক্সিমাম লোকে এই একদিনের জন্যই এখানে ট্রিপে আসে, কতটা আমাদের কিংবা কারুর প্রয়োজন হয়। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর এখানে বালিশ, লেপ এইসব দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে বেশ ভালো কিং সাইজের একটা বেড, তার সামনে দুটো লাইট, আর এখানে রয়েছে একটা চার্জিং সকেট। পাশে রয়েছে
ড্রয়ার দেওয়া একটা ছোটোখাটো টেবিল। অন্যান্য অনেক হোটেলে থেকেছি, কিন্তু এই কোল বালিশের যে সুবিধাটা, এইটা আমার কাছে ফার্স্ট টাইম, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। সঙ্গে রয়েছে এখানে বেড কভার, তার সঙ্গে এইখানে রয়েছে ইন্টারকম, যেখান থেকে আমরা কল করে রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারি। আর আমাদের এই দুটো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, রয়েছে অ্যাস্ট্রে, আর কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল, দুটো মাগ আর গ্লাস। তাছাড়াও আমরা আমাদের এখানে আরেকটা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে বড় সড়ো একটা আয়না, আর আয়নার সামনে এইখানে বেশ সুন্দর একটা টেবিল। আর এইখানে দেখা যাক কি আছে। হ্যাঁ, এইখানে এই রয়েছে একটা মিনি ফ্রিজ, রয়েছে দুটো তোয়ালে, তার সঙ্গে রয়েছে একটা ইলেকট্রিক কেটল। রুমে এসি যেমন রয়েছে, ফ্যানও রয়েছে, কিন্তু এসি অলরেডি আমরা এখানে এসে এখন চালিয়ে দিয়েছি, যদিও প্রয়োজন পড়ে না, তবুও রুমটা যেহেতু সারাক্ষণ বন্ধ থাকে আমরা এসি চালিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে খাবারের জন্য মেনু কার্ড, যেটা দেখে আমরা আমাদের খাবার অর্ডার দিতে পারি। আর তার সঙ্গে যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দেয় সব সময়ই, এই হচ্ছে সেই জিনিস। এই একটা ঠাকুমার ঝুলির মধ্যেই দেখুন ব্রাশ, কোলগেট, শ্যাম্পু সব কিছু কিন্তু এটা দেয়। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এদের। আর আমাদের এই বেড সাইডেই রয়েছে বড় একটা বারান্দা, এই দেখুন, এই একটা বেশ সুন্দর বারান্দা বা ব্যালকানি যেটাই বলেন না কেন। আর এখান থেকে বেশ সুন্দর এই রিসর্টের একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা ঠিক ওই দিকটা থেকে এলাম, ওইখানে আমাদের কার পার্কিং রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা সোজা এই দিক দিয়ে ঢুকে পড়লাম। বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই জায়গায় বসে, এই বারান্দাতে বসেই ম্যাক্সিমাম টাইমটা কাটিয়ে দেওয়া যায়। আর এই যে আমরা এই দেখতে পাচ্ছি, এই প্রপার্টির ঠিক পেছনে 500 মিটার মতন গেলেই কিন্তু সমুদ্র দেখা যাবে। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। প্রথমেই রয়েছে ওয়াশ বেসিন আর বড় একটা আয়না, এইখানেও রয়েছে একটা ছোটোখাটো আয়না, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, হ্যান্ড শাওয়ার। আর এখানে কিন্তু বাথ সেকশনটা পুরোটাই আলাদা করে দেওয়া আছে, মধ্যে রয়েছে বড় একটা কাঁচ। আর এই হচ্ছে পুরো বাথিং এরিয়া। এইখানে রয়েছে বেশ সুন্দর হ্যাঙ্গার হ্যাং করার জন্য। এখানে গরম জল এবং ঠান্ডা জল দুটোরই কিন্তু সিস্টেম রয়েছে এখানে। আর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে বালুতট যে প্রপার্টিটাই আমরা রয়েছি, এটা আমরা বুক করেছি আমাদের দুজনার 3500 আমাদের এই রুমটার পার ডে, মানে আজকে একদিনের জন্য আমরা নিয়েছি 3500 টাকা নিচ্ছে। আর এর সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, আরও কমপ্লিমেন্টারি অনেক জিনিসপত্র আপনাদের আমি দেখালাম। ওয়েলকাম ড্রিঙ্কসটাও কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদের। যারা ড্রাইভার নিয়ে আসবেন সেই ড্রাইভারের জন্য রয়েছে ডরমেটারি রুম, আর সেই ডরমেটারি রুমের চার্জ হচ্ছে কিন্তু 450 টাকা। চলুন তাহলে, সেই সকালে বেরিয়েছি, এখনও রুমে এসে ফ্রেশ হতে পারিনি, এখন ফ্রেশ হওয়া যাক, খাওয়া দাওয়া করা যাক, তারপরে বিকেলবেলাটা ভাবছি বিচের দিকে গিয়ে কাটাবো। তো চলুন এখন সরাসরি ফ্রেশ হয়ে একদম ডিরেক্টলি আপনাদের সঙ্গে ডাইনিং টেবিলে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই বালুতট রিসর্টের যে প্রপার্টিটা, এইটা কিন্তু একটা বলা চলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা 5 স্টার হোটেল, 5 তারা হোটেলের কাছাকাছি বলা চলে এটাকে। ঘড়িতে সময় এখন প্রায় 4:35। সকালে সেই যে ধর্মতলায় ব্রেকফাস্ট করেছি, তারপর আর পেটে কিছু এখনও পড়েনি। তো চলুন এখন দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর এই হচ্ছে বালুতট ট্যুরিজমের যে ডাইনিং এরিয়া, সেটা হচ্ছে এইখানে একদম গেট থেকে ঢুকেই পার্কিং, আর পাশেই রয়েছে এই তাদের ডাইনিং হলটা। চলুন দুপুরের খাবার সেরে নেওয়া যাক। এদের রুমটা যেমন সাজানো গোছানো, ডাইনিং এরিয়াটাও বেশ সুন্দর, কিন্তু সেন্ট্রাল এসি করা রয়েছে এখানে, বেশ সুন্দর লাগছে কিন্তু এই ডাইনিং এরিয়াটা। আর এই দেখুন আমাদের লাঞ্চ চলে এলো। লাঞ্চে রয়েছে এই দেখুন আমার ভেজ থালি, ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এইখানে আলু পোস্ত টাইপস কিছু আছে, পনিরের তরকারি, রসগোল্লা, চাটনি, ডাল, আর এখানে রয়েছে অনেকটাই বেশ ঘি, আর তার সঙ্গে স্যালাড। আর এখানে এইমাত্র ঝুরঝুরে আলু ভাজা দিয়ে গেল। আর আমার থালি হচ্ছে টোটালটা ভেজ থালি, আর রিতম দারটা হচ্ছে গিয়ে মাংস 2 পিস, ওনারা 2 পিস না, ওদের 3 পিস মতো আছে। হ্যাঁ, চিকেন থালি। আমারটার দাম নিল 180, আর দাদারটার দাম নিল 260, মানে 80 টাকার ডিফারেন্স। 80 টাকার ডিফারেন্স। তবে আমি দেখুন, আমি শুভদীপকে সেটাই বলছিলাম আসার সময়তেই, যে আমার এখানে থালিগুলো খুব ভালো লাগে। আমি তো 9 করে বোধহয় গোটা 10 ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে থেকেছি। সমস্ত জায়গায় ওনাদের এই যে থালি যেটা করেন, এটা ভীষণ সুস্বাদু হয় এবং একটা কস্ট এফেক্টিভ সলিউশন। মানে আপনার সব রকম এতে পেয়ে যাচ্ছেন, যারা ভেজ খান ভেজও পেলেন, এটা ফিশও নিতে পারেন,
যারা শুভদীপের মতো পিওর ভেজ খান ভেজ নিতে পারেন, এগ থালি হয়, চিকেন মাটন সব রকম কিন্তু থাকে। তো চলুন তাহলে এবার খাবার স্টার্ট করা যাক। ফুড রিভিউ যদি দিতে হয়, সত্যি কথা বলতে গেলে অসাধারণ খাবার, প্লাস হচ্ছে একদম পুরো ঘরোয়া খাবার। মানে কোনো চিন্তা করতে হবে না যে খাবারের টেস্ট কেমন কি হবে, বা আপনি বাড়িতে যে খাচ্ছেন আর হোটেলে খাচ্ছেন তার মধ্যে কোনো ডিফারেন্স কিছু পাবেন বলে আমার মনে হয় না, আমার তো লাগছেই না। পুরো লাঞ্চ কমপ্লিট হতে হতে প্রায় আমাদের বেজে গেল 5টা। আমরা এখন একটু সি বিচের দিকে যাব। তার আগে একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, এইখানে যে বড় পাড়া একটা লন দেখতে পাচ্ছেন, এইখানকার লোকাল যারা শিল্পীরা আছে তাদেরকে নিয়ে একটা ছোট অনুষ্ঠান হবে এখানে। এটাকে বলা যেতে পারে আমাদের এই বালুতট প্রপার্টির একটা উপরি পাওনা। তো চলুন সি বিচ থেকে একটু ঘুরে আসি, তারপরে সন্ধ্যাবেলাটা এইখানে এই অনুষ্ঠান দেখেই কাটানো যাক। এই হচ্ছে আমাদের বালুতট ট্যুরিজম প্রপার্টির যে এন্ট্রি গেট। এখান থেকে এই দিকে যদি সোজা 300-350 মিটার মতন এগিয়ে যায় তাহলে দেখা মিলবে সমুদ্র সৈকতের। আর এখান থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেই বালুতট রিসোর্ট যেটাতে আমরা এসেছি সেটা দেখা যাচ্ছে। আর এইখানে যারা আপনারা চাইছেন বকখালি পিকনিক করতে আসবেন তারা এখানে আসতে পারেন। এখানে লেখা আছে বকখালি পিকনিক গ্রাউন্ড। এখানে একটা বড় পাড়া মাঠ রয়েছে। আর আপনারা সন্ধ্যাবেলায় যারা এখানে কোনো কিছু কেনাকাটি করবেন কিংবা খাওয়া দাওয়া করবেন, রেস্টুরেন্টস, জামা প্যান্টের দোকান, সব রকমের দোকান রয়েছে কিন্তু এই মার্কেটের মধ্যেই। আমরা ঠিক অলরেডি চলে এসেছি বিচে, কিন্তু এখনও সমুদ্র আমাদের এখান থেকে যেটা দেখে মনে হচ্ছে প্রায় 500 মিটার, বহু দূর এখনও। যেহেতু জানেন যে আমাদের বঙ্গোপসাগরের এই সাইডটা বা মানে হচ্ছে দীঘা, মন্দারমণি বা বকখালি, এই সাইডটা কিন্তু দেখবেন সমুদ্রতে যখন ভাটা পড়ে তখন কিন্তু সমুদ্র অনেকটা পিছিয়ে যায়। ঠিক সেরকমটাই এখান থেকে সমুদ্রের দূরত্ব এখনও বহু দূর। এইখানে বেশ সমুদ্র সৈকতে যেমন আমরা পুরীতে গিয়ে দেখে থাকি ছোট ছোট চেয়ার টি স্টলের লোকেরা দেয়, হয়তো 10-20 টাকা করে ভাড়া নেয়, সেরকম চেয়ার বেছানো রয়েছে। পুরীর মতনই কিন্তু গাদা স্টল এখানে বসে রয়েছে। পুরীর সমুদ্রটা খালি কাছাকাছি থাকে আর এই সমুদ্রটা দূরে। আপাতত মানে এটাকে পুরীর সাথে আমি কম্পেয়ার করছি না। এইখানে বকখালির বিচের সাইডে এইখানে বেশ সুন্দর দেখুন ছোট পাড়ায় বলা চলে ঝাউবন রয়েছে, সামনে বেশ সাদা বালি। এই ঝাউবনটা শুনেছি যে এর আগে অনেকটাই বিস্তৃত ছিল, অনেকটাই হয়তো কেটে ফেলা হয়েছে, আবার অনেকটা প্রাকৃতিক দুর্যোগেও নষ্ট হয়েছে। খুবই স্বল্প পরিমাণে ঝাউবন রয়েছে। তবে সমুদ্রের পাশে ঝাউবন কিন্তু সমুদ্রের এই যে তীরবর্তী এলাকাকে একদম আলাদা একটা রূপ দেয় কিন্তু। আর এই অবধি কিন্তু জল আসে। আমরা এখন প্ল্যানিং করেছি যে এইখান থেকে একটু এগিয়ে ওই যত দূরে সমুদ্র আছে তত দূরে একটু হেঁটেই যাই, হেঁটে গিয়ে সমুদ্রের দর্শন নিয়ে আসি। সমুদ্রের পাড়ে আসবো আর সমুদ্র দেখবো না তা তো হতে পারে না। আর এই অবধি যে জল আসে বললাম, এটা কিন্তু দুপুর 12টার সময় আসে। তার আগে কিন্তু আর রাতের বেলা রাত 12টার সময়, মানে যেই সময় জোয়ারের সময় আর কি, সেই সময়টুকুনিতেই কিন্তু এই এত জল আসবে। বাদ বাকি সময় কিন্তু জল সেই অত দূরেই থাকে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সমুদ্রের কাছে। এই হচ্ছে বকখালির সমুদ্র। ঢেউ একদমই খুবই কম, নেই বললেই চলে। বকখালির এই সমুদ্র সৈকতকে কোনো রকমভাবেই পুরী বা দীঘা মন্দারমণির সাথে কম্পেয়ার করে চলে না। প্রতিটা জায়গার একটা তার নিজের নিজের আলাদা সৌন্দর্য হয়, ঠিক তেমনই কিন্তু বকখালিরও একটা বেশ সৌন্দর্য, যে এতটা দূর, প্রায় 5 থেকে 1 কিলোমিটার দূর। মানে আপনি যদি আপনি এটা বুঝতে পারছেন যে যখন কিন্তু জোয়ার থাকবে, মানে আপনি 5 থেকে 1 কিলোমিটার অবধি হেঁটে আসবেন সমুদ্রের মধ্যে, তবুও সেখানে কিন্তু আপনার হাঁটু জল থাকবে। মানে এতটাই এর বিচটা লং। তবে সারাদিনের যত ক্লান্তি, যত জার্নির যা অস্বস্তি, সব কিন্তু মুছে দিল
আমাদের এই আজকের বকখালির সমুদ্র সৈকত। এখন নিজেকে প্রচণ্ড রিল্যাক্সড ফিল হচ্ছে, মানে বকখালিকে অ্যাকচুয়ালি নিরিবিলি জায়গা বলা চলে। এখানে দীঘার মতন বা মন্দারমণির বা পুরীর মতন কিন্তু অতটা পরিমাণে কোলাহল নেই। মানে আপনি যদি শান্তিতে দুদিনের ছুটি কাটাতে চান তাহলে বকখালি কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট ডেস্টিনেশন কিন্তু হতে পারে। ঘড়িতে সময় এখন ঠিক 5:50, আর সি বিচে যারা নুলিয়ারা আছেন তারা অলরেডি সিটি মারা শুরু করে দিয়েছেন, হুইসেল দিচ্ছেন। এ দেখুন বলছে সবাইকে এগিয়ে যেতে আস্তে আস্তে। আর সন্ধ্যা হয়ে আসছে। এবার আমরা একটু মার্কেটটা ঘুরে তারপরে আপনাদের সরাসরি নিয়ে যাব আমাদের রিসর্টে, যেখানে আর কিছুক্ষণ বাদে লোকগীতের অনুষ্ঠান শুরু হবে। তো চলুন সরাসরি আপনাদেরকে মার্কেটটাকে ঘুরিয়ে নিয়ে রিসর্টে নিয়ে যাই। ঘড়ি কাটায় সময় এখন ঠিক সন্ধ্যে 6টা। আর এই দেখুন বকখালির মার্কেট কিন্তু বেশ উজ্জ্বলিত হয়ে গেছে দোকানপাটের সব আলোতে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে কিছুক্ষণ বাদে ওই 6টা 6:30 দিকে একটা প্রোগ্রাম শুরু হবে আমাদের এই রিসর্টে। সেটা 6টা 6:30 শুরু হয়নি, মোটামুটি 7টা 7:30 দিকে শুরু হয়েছে। চলুন আমাদের এই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে অনুষ্ঠানটা। আমরা ব্যালকনি থেকে এনজয় করছি, তো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করা যাক এটা। এই দেখুন বেশ সুন্দর কিন্তু এখানে ওনারা গান করছেন। চারিধারের আমাদের এই যে রিসর্ট, এটা সেম এরকম আমরা এদিকেও রয়েছি। ম্যাক্সিমাম লোক কেউ আর ওই নিচে মাঠে গিয়ে কেউ দেখছে না অনুষ্ঠান, সবাই এই তাদের নিজেদের নিজস্ব ব্যালকনি থেকেই দেখছে। এইভাবেই সেদিন আমাদের বাকিটা সন্ধ্যা আমরা এই লোকগীতি অনুষ্ঠান দেখেই কাটিয়েছিলাম। আর আপনারা যারা চাইছেন এই রিসর্টের রুম বুকিং করতে, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে এই রিসর্টের রুম বুক করতে পারেন। আজকের পর্বটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই বকখালির সাইট সিনের নতুন একটি পর্ব নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।